আজ আমরা জানব দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের একটি অংশ বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান সমূহ। এই সম্পর্কে আমরা আজকে জানব। দেখো, প্রথমত আমরা ছোট করে জেনে নিই যে বায়ু কি। অর্থাৎ বায়ু হচ্ছে একরকম অদৃশ্য গ্যাসীয় পদার্থ, যাকে দেখা যায় না বা যাকে আকার আকৃতিও বোঝানো যায় না, কিন্তু যখন প্রবাহিত হয়, আমাদের গায়ে স্পর্শ হয় কিংবা গাছের পাতা নড়বে, ডালপালা নড়বে, তখনই আমরা বুঝতে পারি যে এরকম অদৃশ্য শক্তি রয়েছে, যাকে আমরা বায়ু বলি। এখন দেখো, এই বায়ুমণ্ডল কাকে বলে? বায়ু সম্পর্কে জানলে, বায়ুমণ্ডল, মণ্ডল কথার অর্থ অঞ্চল বা এলাকা, একটা অঞ্চল বা এলাকা। অর্থাৎ এই পৃথিবী, এটি আটলান্টিক মহাসাগর। এই পৃথিবীর চারিদিকে একরকম অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে। এই অদৃশ্য গ্যাসীয় আবরণ চাদরের ন্যায় পরিবেষ্টন করে রয়েছে, তাকেই বায়ুমণ্ডল বলে। প্রথমত আমরা জানবো যে বায়ুমণ্ডল কাকে বলে। এই বিষয়ে দেখো, পৃথিবীর চারিদিকে একরকম অদৃশ্য গ্যাসীয় পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে চাদরের ন্যায় যে পরিবেষ্টন করে আছে, তাকে আমরা বলবো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। আবারও বলি, শোনো, পৃথিবীর চারিদিকে একরকম অদৃশ্য গ্যাসীয় পদার্থ, এটা আমাদের পৃথিবী, তার চারিদিকে একরকম অদৃশ্য গ্যাসীয় পদার্থ রয়েছে। এই অদৃশ্য গ্যাসীয় পদার্থ কি জন্য পৃথিবীর চারিদিকে আছে? না, মাধ্যাকর্ষণ শক্তির টান। অর্থাৎ প্রতিটি জিনিস পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, একদম কেন্দ্রের দিকে টানে। পৃথিবীর অভ্যন্তরভাগের যে কেন্দ্র রয়েছে, ওই কেন্দ্রের দিকে টানবে। এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির টান বা অভিকর্ষজ বল। এই বলের টানে পৃথিবীর চারিদিকে গ্যাসীয় আবরণ একটা চাদরের ন্যায় পরিবেষ্টন করে রয়েছে, ওকে বায়ুমণ্ডল বলে। তো দেখো কতটা পরিবেষ্টন করে আছে। তো আপাতত প্রায় জানা গেছে এই বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার, 10,000 কিমি পর্যন্ত বিস্তার লাভ করে আছে এই অদৃশ্য গ্যাসীয় আবরণ, যাকে বায়ুমণ্ডল বলছে। এই বায়ুমণ্ডলে দুটি ভাগ রয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি পর্যন্ত এলাকাকে বলা হয় আবহবিদ্যা। অর্থাৎ বায়ুমণ্ডলের প্রায় 90% উপাদান এর মধ্যে থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি, এটা 100 কিমি পর্যন্ত, অর্থাৎ 100 কিমি পর্যন্ত অংশকে আমরা বলবো আবহবিদ্যা। আবহবিদ্যা। আর এই 100 কিলোমিটার থেকে একেবারে 10,000 কিমি পর্যন্ত অঞ্চলকে আমরা বলবো অ্যারোনমি বিদ্যা। অ্যারোনমি বিদ্যা। অর্থাৎ কি দাঁড়ালো? 100 থেকে 10,000 কিমি। তাহলে দেখো, আমরা বায়ুমণ্ডলের দুটি ভাগ দেখলাম। ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিমি পর্যন্ত যে বিষয়ে আলোচনা করা হয়, তাকে আবহবিদ্যা। আর 100 কিমি থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত আলোচনার বিষয়কে বলা হয় এরোনমি বিদ্যা। অতএব আমরা বায়ুমণ্ডল কাকে বলে, তার কটি ভাগ কি কি সেটা জানলাম। এখন আমরা জানবো এই বায়ুমণ্ডলের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন ধরো, অদৃশ্য গ্যাসীয় পদার্থ হিসেবে তোমরা জানো। আর বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম উপাদানগুলো থাকে 29 কিমির মধ্যে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার মধ্যে প্রায় 90% উপাদান থাকে। আর বায়ুমণ্ডলের উপাদান 90 কিলোমিটার মধ্যে থাকার জন্য প্রায় চাপটাও ভূপৃষ্ঠ কাছাকাছি, অর্থাৎ এই 100 বা এই 29 কিলোমিটার মধ্যে থাকার কারণে
এই 29 কিউবের মধ্যে বায়ুর চাপটাও সব থেকে বেশি, কারণ ঘনত্ব বেশি, অর্থাৎ গ্যাসীয় আবরণ রয়েছে, তার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে তার কেন্দ্রের দিকে টানছে। ফলে পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডলের যে চাপটা সেটা 6 কিলোমিটারের মধ্যে সর্বাধিক চাপ লক্ষ্য করা যায়। 3200 থেকে 6 কিলোমিটারের মধ্যে বায়ুর ঘনত্ব বেশি হওয়ার জন্য চাপটা সব থেকে বেশি আমরা লক্ষ্য করি। এবার আমরা জানবো বায়ুমণ্ডলে কি কি উপাদান রয়েছে। বায়ুমণ্ডলের উপাদান সমূহ সম্পর্কে জানবো, উপাদান সমূহের সম্পর্কে জানবো। দেখো বায়ুমণ্ডলের উপাদান রয়েছে, প্রধানত উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা অবস্থান অনুসারে আর একটা স্থায়িত্ব অনুসারে। উপাদান অনুসারে একটা স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের বন্ধ কর। আমরা দেখো বায়ুমণ্ডলের উপাদান সমূহের পরিচয় দাও, এটা একটু জেনে নিই। বায়ুমণ্ডলের উপাদান সমূহ কয়টি ভাগে বিভক্ত করা হচ্ছে? প্রধানত দুটি ভাগে, একটা গঠন অনুসারে আর একটা স্থায়িত্ব অনুসারেও ভাগ করা যায়। তো দেখো স্থায়িত্ব অনুসারে একটু ছোট করে শুনে নাও। বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে স্থায়িত্ব অনুসারে দুরকম, একটা স্থায়ী উপাদান মানে যেটা বায়ুমণ্ডলে সবসময় থাকে, নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন সব থেকে হালকা গ্যাস, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো স্থায়ী উপাদান হিসেবে থাকে, এদের পরিবর্তন হয় না। আর একটা পরিবর্তনশীল উপাদান থাকে, পরিবর্তনশীল উপাদান থাকে। অর্থাৎ দেখো বায়ুমণ্ডলের মধ্যে যে উপাদানগুলো রয়েছে গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে তোমরা নিশ্চিত জানো গ্যাসীয় উপাদান হিসেবে যেটা রয়েছে CO2 কার্বন ডাই অক্সাইড, সবচেয়ে ভারী গ্যাস এবং এটা সর্বদা পরিবর্তনশীল। সবসময় বায়ুমণ্ডলে CO2 সমান থাকে না, বারকম হয়। এছাড়া তোমার SO2, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই বিভিন্ন গ্যাসগুলো সর্বদা পরিবর্তন হয়। অর্থাৎ CO2, SO2, NO2 এগুলো পরিবর্তনশীল। আর এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না, নিয়ন, জেনন, পেপটন এগুলো স্থায়ী উপাদান, পরিবর্তন হয়। তো ওটার থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। গঠন অনুসারে বায়ুমণ্ডল 3 প্রকার। একটা কি কঠিন উপাদান, আর গ্যাসীয় বা বাষ্প, এটা বাষ্পীয় উপাদান বা তরল, আর হচ্ছে গ্যাসীয় উপাদান। তিনটি আছে, কঠিন, একটা তরল আর গ্যাসীয়, এটা থাকে 3 উপাদান রয়েছে। তো প্রথমত কঠিন উপাদান কি? দেখো কঠিন উপাদান কি, এটা আবার একটা 2 নম্বর কোশ্চেন থাকে। এই অদৃশ্য গ্যাসীয় যে চাদরে পরিবেষ্টন করা আছে পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল, এর মধ্যে কঠিন উপাদান বলতে যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, অন্ধকার ঘরের মধ্যে দেখবে এরকম ছোট ছিদ্র দিয়ে যখন আলো ঢুকতে থাকে তখন ওই আলোর মধ্যে অনেক ছোট ছোট কণাকে তোমরা তখন ঘুরে বেড়াতে দেখবে। এই অদৃশ্য ছোট ছোট কণাগুলোকে বলা হয় অ্যারোসল, যেগুলো বায়ুতে রয়েছে। আমরা যখন নিঃশ্বাস নেই, প্রশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাসের মাধ্যমে আমাদের ওই সমস্ত ধূলিকণা, কুলিকণা, বালিকণা এসে আমাদের নাকের মধ্যে প্রবেশ করে, হাঁচি সর্দি কাশিও হয়, সেগুলো অ্যারোসলের জন্যই হয়। তো অ্যারোসলটা কি বললাম? বায়ুতে ভাসমান আণুবীক্ষণিক কঠিন কণাগুলিকে অ্যারোসল বলে। আর এই কঠিন উপাদান কি কি আছে? দিকে 2টি ভাগে ভাগ করা হয়, অজৈব উপাদান, জৈব উপাদান। দেখো অজৈব উপাদান যদি বলা হয় সেটা হচ্ছে কার্বন। অজৈব কণা যখন বলা হচ্ছে তখন হচ্ছে কিনা এই পলিকণা, বালিকণা, কার্বন কণা, লবণ কণা, হ্যাঁ, পলি, বালিকণা, লবণ কণা, এগুলো হচ্ছে অজৈব উপাদান। আর জৈব যদি বলা হয় ব্যাকটেরিয়া, ভাইরাস, ফুলের রেণু, ফুলের রেণু, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো জৈব উপাদান, যেগুলো বায়ুমণ্ডলে থাকে, আমরা দেখতে পাই না, কিন্তু তার মধ্যে জীবের বৈশিষ্ট্য রয়েছে, এই জন্য জৈব উপাদান। ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফুলের রেণু এগুলো। তাহলে কঠিন উপাদান হিসেবে আমরা জানলাম 2টি ভাগ আছে, একটা অজৈব উপাদান আর জৈব উপাদান। অজৈব বলতে পলিকণা, বালিকণা, ধূলিকণা, কার্বন কণা এগুলো হচ্ছে অজৈব উপাদান। আর জৈব উপাদান হিসেবে কি বললাম? ফুলের
পরাগরেণু হতে পারে, কিংবা তোমার ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এগুলোকে বলা হবে কিনা জৈব উপাদান। বায়ুমণ্ডলে এগুলো রয়েছে। তো দেখো আমরা যখন অ্যারোসল কি জানলাম, তার গুরুত্ব সম্পর্কে জেনে নিই। অ্যারোসলের গুরুত্ব অনেক কিছু, গুরুত্বটা অনেকটা বেশি রয়েছে। যেমন ধরো অ্যারোসল কি করে না, সূর্য থেকে প্রতি মুহূর্তে যে রশ্মি পৃথিবীতে আসে তার বেশিরভাগ রশ্মিকে ওই ধূলিকণা বাধা দিয়ে মহাশূন্যে পাঠিয়ে দেয়, ফলে আমাদের পৃথিবীর দিকে অল্প পরিমাণ রশ্মি আসতে সাহায্য করে। আবার রাত্রিবেলা যখন সূর্য থাকছে না, অতিরিক্ত তাপ পৃথিবী থেকে যখন বেড়ে যাবে বলে এই ধূলিকণা বাধা দিয়ে পৃথিবীতে কিছুটা তাপ রাখতে সাহায্য করে। অর্থাৎ পৃথিবীর যেটা স্বাভাবিক তাপ, এই স্বাভাবিক তাপটা রাখতে কে সাহায্য করছে? এই ধূলিকণা সাহায্য করছে। পৃথিবীর উত্তাপের ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করছে এই অ্যারোসল বা কঠিন পদার্থ বা ধূলিকণা, তাই না? তাহলে আমরা কি জানলাম যে সূর্য থেকে যে রশ্মি আসছে, বেশি রশ্মিটাকে বাধা দিয়ে মহাশূন্যে ফিরিয়ে দিচ্ছে। আবার পৃথিবীর যে গড় তাপমাত্রা তাকে বজায় রাখছে, পৃথিবীর গড় তাপমাত্রা 15°C, তাকে বজায় রাখতে সাহায্য করছে কে না এই অ্যারোসল। এছাড়া দেখো অ্যারোসলের আরো গুরুত্ব রয়েছে। অ্যারোসলের কণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প আকাশের উপরের দিকে ওঠে, সেখানে শীতল বাতাসের সংস্পর্শে যে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, মেঘ থেকে বৃষ্টিপাত হতে সাহায্য করে। এছাড়াও অ্যারোসল দেখো সকালবেলা আমরা কি দেখি না, সূর্য নেই অথচ এটা ম্লান আলো আমরা দেখতে পাচ্ছি। সূর্য নেই, ম্লান আলো যেটা দেখছি সেটা কি না, সূর্যের তীর্য পতিত রশ্মি। সূর্য রশ্মি যখন উঠে মানে একটা পৃথিবীতে ঘুরছে, সূর্যের দিকে যাচ্ছে, মুভমেন্ট করছে, তাই না? সূর্যের দিকে পৌঁছানোর আগে পর্যন্ত কি ঘটনা ঘটছে না, সূর্য রশ্মি তাই না বাঁকাভাবে এসে যদি পৃথিবীর এই দিকে বায়ুমণ্ডল থাকে, এই দিক থেকে যদি সূর্য আসে, এই বায়ুমণ্ডলে বাধা পেয়ে পৃথিবীতে আসতে সাহায্য করছে। অর্থাৎ দেখো ভোরের বেলা যখন সূর্যকে দেখা যায় না কিন্তু একটা ভোরের আলো দেখা যায়, কিংবা সন্ধ্যাবেলা সূর্য অস্ত চলে গেছে, সূর্যকে দেখতে পাচ্ছ না, একটা ম্লান আলো দেখছো, সেই ম্লান আলোটা কিসের উপর ভিত্তি করে দেখছো? এই অ্যারোসল বা ধূলিকণার উপর ভিত্তি করে দেখছো। অর্থাৎ উষা গধূলি হতে সাহায্য করছে কে? এই অ্যারোসল। পৃথিবীর গড় তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে অ্যারোসল, উষা গধূলিকে নিয়ন্ত্রণ করছে, মানে হতে সাহায্য করছে এই অ্যারোসল বা ধূলিকণা। তাছাড়া বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এই হচ্ছে অ্যারোসল বা কঠিন উপাদানের গুরুত্ব। এবার ছোট করে আমরা জেনে নিই বাষ্পীয় বা তরল উপাদান কি আছে, বায়ুমণ্ডলে বাষ্পীয় উপাদান কি রয়েছে। দেখো পৃথিবীতে 71% জলরাশি রয়েছে বায়ুমণ্ডল। সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়। আর আমাদের যে অদৃশ্য বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে তাই না গ্যাসীয় উপাদানের ন্যায় থাকে কে না জলীয় বাষ্প থাকে, জল। এই জলীয় বাষ্পের পরিমাণ প্রায় এই বায়ুমণ্ডলে যেটা থাকে 0.5 থেকে 4% মোট উপাদানে 0.5 থেকে 4% থাকে কি জলীয় বাষ্প এর মধ্যে থাকছে। আবার এই জলীয় বাষ্পের বেশি পরিমাণটা থাকে এই ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যে। এই ভূপৃষ্ঠ থেকে 6 কিমির মধ্যে প্রায় 90% জলকণা থাকে। প্রায় 90%, 6 কিমির মধ্যে প্রায় 90% জলকণা থাকে, 90% জলকণা থাকে। আর বাষ্প বা জলকণার গুরুত্ব কি আছে? বাষ্প বা জলকণার গুরুত্ব হচ্ছে এই বাষ্প থেকে বৃষ্টিপাত হয়, মেঘ সৃষ্টি হয়। আর পাহাড়ের ঢালে বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হওয়া মানে জলরাশি নেমে আসছে, নদী সৃষ্টি করতে সাহায্য করছে। আবার এই বাষ্প তাই না বায়ুর আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করছে। আবার এই বাষ্পের দ্বারা পৃথিবীর গড় তাপমাত্রাও রক্ষিত হয়। যেমন অ্যারোসল কাজ করে পুরো তাপকে ফিরিয়ে দিতে সাহায্য করে, ম্যাক্সিমাম তাপটাকে, কিছুটা তাপ পৃথিবীতে আসে। আবার পৃথিবীর পুরো তাপকে বিকিরণ হতে না দিয়ে পৃথিবীকে কিছুটা তাপ সংরক্ষণ করতে সাহায্য করে জলীয় বাষ্প একই রকম ভূমিকা পালন করে। লাস্ট আসো গ্যাসীয় উপাদান সম্পর্কে আমরা জানি। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের পরিমাণ সব থেকে বেশি। তবে গ্যাসের প্রাধান্য অনুসারে গ্যাসীয় উপাদান প্রধানত কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সক্রিয় উপাদান আর একটা নিষ্ক্রিয় উপাদান।
যে সমস্ত গ্যাসীয় মৌলগুলো বায়ুতে সব থেকে বেশি পরিমাণ রয়েছে তাকে বলা হবে সক্রিয়, আর যাদের অস্তিত্বটা খুব কম পরিমাণে রয়েছে তাকে বলা হবে নিষ্ক্রিয় উপাদান। তো সক্রিয় উপাদানের মধ্যে দেখো কি কি রয়েছে। সক্রিয় উপাদানের মধ্যে যদি বলি, প্রথমত পাবো নাইট্রোজেন, বায়ুতে রয়েছে 78.08%। পরে দেখো অক্সিজেন, এটা রয়েছে 20.94%। আবার আর্গন রয়েছে প্রায় 0.92%। আর কার্বন রয়েছে CO2, কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.033%। অর্থাৎ এই দুটো গ্যাস প্রায় 99.99% দখল করে আছে পুরো বায়ুমণ্ডলে, নাইট্রোজেন ও অক্সিজেন। তো দেখো এগুলোকে আমরা কি উপাদান বলছি? সবগুলোকে সক্রিয় উপাদান, বায়ুতে বেশি পরিমাণ থাকার জন্য একে সক্রিয় উপাদান বলছি। তো সক্রিয় উপাদানের গুরুত্বটা দেখলাম। নাইট্রোজেনের দুটো গুরুত্ব মনে রাখতে হবে, অক্সিজেনের দুটো, তাই না? আর কার্বন ডাই অক্সাইডের মনে রাখতে হবে, আর্গনের বিশেষ প্রয়োজন নেই। নাইট্রোজেন দেখো একটা প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে। নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে। আবার শিম্নগোত্রীয় উদ্ভিদ যেগুলো রয়েছে, সরিষা থেকে শুরু করে, ছোলা থেকে শুরু করে, এদের অর্বুদে একরকম ব্যাকটেরিয়া থাকে যেগুলো কি করে না তোমার বায়ু নাইট্রোজেনকে মাটিতে মেশায়। বায়ু নাইট্রোজেনকে মাটিতে মেশায়। এই বায়ু নাইট্রোজেনকে তাহলে আমরা বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান হিসেবে কি জানছি না সক্রিয় ও নিষ্ক্রিয় দুটি গ্যাস রয়েছে। দুটি গ্যাস না, দুটি ভাগ। সক্রিয় গ্যাসীয় উপাদান কি? যেগুলো বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে আছে। কোনগুলো? রয়েছে নাইট্রোজেন, তাই না, 78.08%। রয়েছে অক্সিজেন, তাই না, 20.946%। এই দুই গ্যাস মিলে রয়েছে 99.99%। এছাড়াও দেখো আর্গন রয়েছে 0.92%, কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.033%। এগুলো এই চারটা গ্যাসীয় মৌল বায়ুমণ্ডলের সক্রিয় উপাদান হিসেবে রয়েছে। নাইট্রোজেনের দেখো গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব রয়েছে নাইট্রোজেনের। প্রোটিন জাতীয় খাবার তৈরি করতে সাহায্য করে এই নাইট্রোজেন। আবার শিম্নগোত্রীয় উদ্ভিদ অর্থাৎ মটরশুঁটি হতে পারে, খেসারি হতে পারে, কিংবা যে রাইবোজোম স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকে তা বায়ুর নাইট্রোজেনকে গ্রহণ করে মাটিতে নাইট্রোজেন তৈরি করে এবং রাসায়নিক সারও তৈরি করে। এই হলো নাইট্রোজেনের গুরুত্ব। অক্সিজেন দেখো আমরা শ্বসন কাজ অর্থাৎ প্রশ্বাসের মাধ্যমে আমরা কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। আবার আগুন জ্বালানোর জন্য কে সাহায্য করে? অক্সিজেন। এছাড়া আর অক্সিজেন ডুবুরিরা বা পর্বত আরোহীরা এই অক্সিজেন ব্যবহার করতে হয়। তাহলে দেখো অক্সিজেনের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, শ্বসন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। তাছাড়া আগুন জ্বালাতে দাহ্য পদার্থ সাহায্য করছে। আবার লোহায় মরিচা ধরতে সাহায্য করে, জ্বালন প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে কি এই অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডের গুরুত্ব আমরা তাও জানি। তো কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়া, উদ্ভিদের খাবার তৈরি করার জন্য বিশেষভাবে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। এ আবার নিজে জ্বলতে জলেও। আবার চুনাপাথরযুক্ত অঞ্চলে এই কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনেশন প্রক্রিয়া ঘটায়, অর্থাৎ চুনাপাথর গলে দ্রবণ ক্রিয়াও সংঘটিত হয়। এগুলো সক্রিয় গ্যাসের উপাদান। এবার দেখো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি রয়েছে। দেখো নিষ্ক্রিয় গ্যাস হিসেবে যদি বলি, এখানে একটু দেখে নাও কি কি রয়েছে। রয়েছে নিয়ন, জেনন, ক্রিপ্টন, ওজোন গ্যাস,
এগুলো রয়েছে। এগুলো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস হিসেবে রয়েছে। O3 সম্পর্কে জানো তোমরা, যেটা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। এই O3 গ্যাস সূর্য থেকে আগত অতি ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে জীবজগৎকে ভয়াবহ ক্যান্সারের ন্যায় দুরারোগ্য রোগের হাত থেকে রক্ষা করছে। আর এই লকডাউনের প্রেক্ষাপটে আন্টার্কটিকায় যে ওজন হোল সৃষ্টি হয়েছিল, বর্তমান লকডাউনের প্রেক্ষাপটে পৃথিবীর প্রায় সমস্ত উন্নত দেশের কলকারখানা, যানবাহন সব বন্ধ থাকার ফলে বাড়িতে যে বায়ুর যে ঘনত্ব অনেক কমে গেছে। এরই ফলে কি ঘটনা ঘটছে, তোমার ওজন স্তরের যে ঘনত্বটা সে পূর্বের অবস্থায় ফিরে এসছে। আন্টার্কটিকায় যে ওজন হোল হয়েছিল তার প্রায় পূরণ হয়ে গেছে। যাই হোক, এই ওজন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এগুলো নিষ্ক্রিয়, এদের পরিমাণ খুবই কম পরিমাণে বায়ুতে রয়েছে। আপাতত আমরা আজকে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান সমূহের ধারণা সমগ্র নিলাম। আশা করি এটা বই ধরে পড়লে এবং বুঝে বুঝে পড়লে বিষয়গুলো অনেকটা বুঝতে পারবে।